আমার গল্পের দুর্বলতাগুলি এই প্রসঙ্গে পরস্পর মত বিনিময় করবেন এবং তাদের যে যোগসূত্রটি যিনি করিয়ে দেবেন সেই সঞ্চালক বিশ্বদীপ দে। আমাদের পরের বক্তা আমি সৈকতদাকে ডেকে নেব। সৈকতদা, মানে এত বুঁদ হয়ে আলোচনাগুলো শুনছিলাম পূর্ববর্তী বক্তাদের, যে মনে হচ্ছিল শুনেই যাই, কারণ নতুন কথা কি আর বলবো। শ্রদ্ধেয় অভিজিৎ তরফদার, স্বপ্নময় চক্রবর্তী এরা বলে যাওয়ার পর আর সেভাবে বলার কিছু নেই। তবু এখানে এসেছি যখন দু একটা কথা বলি। প্রথম কথা হচ্ছে যে আমার গল্পের দুর্বলতা এটা আমি কি করে বুঝবো। বোঝার একটা খুব বড় উপায় হচ্ছে পাঠকের প্রতিক্রিয়া। এখন আমি আমার এই লেখক জীবনে এইভাবে যে প্রতিক্রিয়া পেয়েছি সেগুলো বেশিরভাগই একটি নির্দিষ্ট কোনো গল্পকে কেন্দ্র করে। অর্থাৎ সৈকতবাবু, আপনার এই গল্পের শেষটা ঠিক জমল না, বা এই গল্পের শুরুটা সেরকম ভালো নয়, এগুলো দিয়ে কিন্তু সামগ্রিক দুর্বলতা বা সবলতা কিছুই বোঝা যায় না। অর্থাৎ যেটা জেনারিক উইকনেস আপনার লেখার, সেটা পাঠকের মন্তব্য থেকে খুব ভালো বোঝা যায় না। অধুনা আরেকটা বড় বিপদ দেখা দিয়েছে, সেটা হচ্ছে পাঠকের মিথ্যে কথা বলা। সোশ্যাল মিডিয়াতে খুব দুর্বল গল্প নিয়ে হুলিয়ে লাইক, এ আপনারা সকলেই দেখছেন, বিশেষত রোববারগুলোতে। তো রবিবার সংবাদপত্রের সাময়িকীতে যে মানের গল্প বেরোয়, তারপর সেই লেখক যখন 500 লাভ এবং লাইক পান এবং 300 মন্তব্য পান যে এরকম গল্প বহুদিন পড়িনি, তখন লেখক বিপথে চালিত হন। আরেকটি উপায় আছে, সেটা হচ্ছে নিজের কাছ থেকে যে প্রতিক্রিয়া পাওয়া যায়। এটাই সব থেকে আশু প্রতিক্রিয়া, সব থেকে সৎ প্রতিক্রিয়া। কিন্তু মুশকিল ওই একটু আগে যেটা বললাম, যে আজকাল অনেক সময় লেখক নিজের কাছ থেকে যে সৎ প্রতিক্রিয়াটা পাওয়া যায় সেটাকে অবিশ্বাস করতে শুরু করেন সোশ্যাল মিডিয়ার প্রতিক্রিয়া দেখে। এর থেকে বড় বিপদ এই মুহূর্তে আর শুধু আমার নয়, কোনো লেখকেরই নেই, আমার যেটা মনে হয়। তবু নিজের কাছ থেকে কি প্রতিক্রিয়া পেয়েছি? নিজের কাছ থেকে কিছু এরকম প্রতিক্রিয়া পেয়েছি যে তুমি সব রকম লেখা লিখতে পারো না। এখানে একটা কথা বলে রাখি, যে আপনারা হয়তো জানেন যে আমি রাশিফল এবং রন্ধন প্রণালী এ দুটো ছাড়া আর সব রকম লেখাই লিখি। মানে একটি পত্রিকাতে যত রকমের লেখা হয়, ভৌতিক, গোয়েন্দা, হাসি ইত্যাদি। কিন্তু এটা যেহেতু একটি সম্মাননীয় পাঠক এবং লেখকদের সভা, কাজে আমি এখানে যেটাকে মেন স্ট্রিম স্টোরি বলা হয়, অর্থাৎ সামাজিক মনস্তাত্ত্বিক গল্প, সেটাও লিখি। সেখানেই আমার নিজের লেখক সত্তাকে সেইখানেই আমি বন্দি করে রাখছি। এরকম লেখা আমি কখনোই, মানে এই গত 2 দশকের কিছু বেশি লেখক জীবনে সামাজিক মনস্তাত্ত্বিক গল্প আমি বছরে 4টির বেশি কখনো লিখিনি। কারণ আমার মনে হয় তার বেশি লিখলে ওটা লেখা হবে না, ভীষণ কঠিন এই লেখাগুলোর জন্য আমাকে কবিতার মতোই আমাকে ভাগ্যের কাছে হাত পেতে থাকতে হয়। আমি চেষ্টা করে এই লেখা লিখতে পারি না। কখনো একটা ছবি আসে আমার মনে, কখনো একটা ঘটনার কথা মনে পড়ে, কিংবা একটা ঘটনা আমি পথ চলতি পেয়ে যাই। সেরকম ঘটনা দিয়ে আমি বছরে 4টি বড় জোর 3টে, 2টোও লিখেছি। যে কারণে এরকম লেখার সংখ্যা আমার এখনও হয়তো 100 পেরোয়নি, যদিও সর্বসমেত যা লিখেছি তার সংখ্যা অনেক বেশি। তাহলে কেন বলছি সব রকমের লেখা লিখতে পারি না? তার কারণ হচ্ছে যে আমার গল্পের 99% এই সামাজিক মনস্তাত্ত্বিক, অর্থাৎ মেইন স্ট্রিম স্টোরির 99% মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত মানুষকে নিয়ে লেখা। নিম্ন মধ্যবিত্ত বলতে কিন্তু প্রান্তিক গ্রামের মানুষ নয়, শহরের মানুষ, যাদের আমি দেখেছি। এখানে ওই কথাটাই আসে যে আমার অভিজ্ঞতার বাইরের জগৎ নিয়ে আমি লিখতে পারি না।
আমি আমি যেহেতু মুম্বাইয়ের বা কোনো অ্যাপার্টমেন্টের যাদের আয় মাসে 1 কোটি টাকা এরকম কোনো মানুষকে আমি কাছ থেকে চিনি না, তাদের নিয়েও যেমন আমি লিখতে পারি না, তেমনি যার জীবিকা পুকুরে গেঁড়ি গুগলি তোলা তাকে নিয়েও আমি লিখতে পারি না। আমি চেষ্টা করলে কি পারতাম না? আমি দীর্ঘ 37 বছর একটা রেভিনিউ ডিপার্টমেন্টে কাজ করেছি। সারা পশ্চিমবঙ্গের গ্রাম এবং তার থেকেও বড় কথা, পশ্চিমবঙ্গে যতগুলি বড় লোক রয়েছে তাদের বাড়িতে রেড করার সৌভাগ্য বা দুর্ভাগ্য আমার হয়েছে। আমি এরকম দেখেছি যে দালানের একদিকে একটা কুলুঙ্গির মধ্যে ওই গুঁড়ো দুধের খালি টিনের মধ্যে অজস্র জড়োয়া গয়না ভর্তি করে রাখা আছে, কিন্তু তাও কেন লিখি না? তার কারণ আমি যখন লেখালেখি শুরু করি তখন আমার এক শ্রদ্ধেয় অগ্রজ সম্পাদক তিনি আমাকে বলেছিলেন যে তুমি এই ভিখিরিটাকে দিয়ে যেভাবে ভাবিয়েছ সৈকত, ভিক্ষুকেরা ওভাবে ভাবতে পারে না, এটা তোমার মধ্যবিত্ত ভাবনা। আমি সেদিনই কিন্তু একটু সাবধান হয়ে গেছিলাম যে কোনো জগৎ নিয়ে লেখা মানে সেই জগতের মানুষের মনকে নিয়ে লেখা, তার ভাবনাকে নিয়ে লেখা। দেখুন, আমরা বহুদিন ধরে গ্রামীণ সমাজের কথা পড়ছি, আমরা বিভূতিভূষণ পড়েছি, এখন শ্রদ্ধেয় আনসারউদ্দিন, লুৎফর রহমান এনাদের লেখাও পড়ছি। এনাদের লেখা থেকে কালেক্ট করে একটা লেখা লিখে ফেলা গ্রাম নিয়ে কারুর পক্ষেই কঠিন নয়। আমরা কলাগাছ, বাঁশঝাড়, পুকুর সবই পারবো, কিন্তু এনাদের মতো যেটা পারবো না সেটা হচ্ছে ওখানকার মানুষের মনটা আমরা ধরতে পারবো না, তাদের চিন্তা ভাবনা ধরতে পারবো না। এটা খুব চমৎকার বই, নোবেল প্রাইজ পেয়েছিল, পুয়ার ইকোনমিক্স, অভিজিৎ বিনায়ক ব্যানার্জি এবং ডাফলের লেখা, আপনারা জানেন। সে বইটা আশ্চর্য বই এই কারণে যে ওই বইতে অভিজিৎ বিনায়ক ব্যানার্জি এবং ডাফলে দেখিয়েছিলেন যে আমরা যেভাবে আমাদের মানি ম্যানেজমেন্ট করি, আমরা যারা দীর্ঘদিনের মানে বংশানুক্রমিক চাকুরিজীবী বা ব্যবসায়ী, আমরা টাকা পয়সাটাকে যেভাবে বুঝি, যে লোকটা ফ্লাইওভারের তলায় বাস করে সে যেদিন 200 টাকা পাচ্ছে সে কিন্তু সেই 200 টাকার ম্যানেজমেন্টটা আমাদের মতো করে করবে না, সে অন্যভাবে করবে। আমি কি এটা জানি সে কিভাবে করবে? তাহলে আমি যখন তাকে নিয়ে লিখতে যাব তখন সেটা একটা প্রবঞ্চনা হবে নাকি? এবং তার প্রয়োজন কি? সব থেকে বড় কথা, কদিন আগে আমার শ্রদ্ধেয় দাদা বিপুল দাস, ওনার সঙ্গে মাঝে মাঝে আড্ডা হয়, আপনারা জানেন বিপুল দাস তো মানে কি বলবো, মানে অলৌকিক গল্প লেখার ক্ষমতা, খুব অল্প কথায় খুব দামি কথা বলেন। তো এই প্রসঙ্গে আলোচনার সময় উনি বললেন, কেন বড় লোকদের জীবনে গল্প থাকে না? এইটা হচ্ছে খুব বড় কথা। আপনি তো এসছেন গল্প লিখতে, আমি তো সরি এখানে আপনি না, এখানে আমাকে নিয়েই বলার কথা, আমি তো এসছি একটা গল্প লিখতে, আমি তো এসছি সেই গল্পটা লিখে একটা শিল্প তৈরির চেষ্টা করতে। আরেকটা খুব বড় ব্যাপার, সেটা হয়তো 100টা গল্পের মধ্যে 5 বার যদি পেরে থাকি, আমি জানি না, যেহেতু পাঠকদের ফিডব্যাক পাইনি, যে কোনো শিল্পের নাকি উদ্দেশ্য হচ্ছে যে মানুষকে কিছুক্ষণ বিহ্বল করে রাখা, তাকে অস্বস্তিতে ভোগানো। একটা ভালো গল্প সেটাই যেটা পড়ে পাঠক কিছুক্ষণ চুপ করে বসে থাকবে, পাঠক অস্বস্তিতে ভুগবে। তা আমার তো উদ্দেশ্য এটাই। আমার তো এরকম কোনো সোশ্যাল বা পলিটিক্যাল কমিটমেন্ট নেই যে আমাকে মানে ভয়ঙ্কর রকম উচ্চবিত্ত অথবা ভয়ঙ্কর রকম মার্জিনাল এদের নিয়ে লিখতে হবে। আমার অন্তত সেরকম কোনো কমিটমেন্ট নেই। কাজেই আমি যাদের চিনি, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, আমি চিরকাল তাদের নিয়েই গল্প লিখেছি। এটা আমার 1 নম্বর দুর্বলতা। 2 নম্বর দুর্বলতা যেটা, সেটা শুনলে আপনাদের একটু মানে হাসি পেতে পারে, এটার পেছনে একটা গল্প আছে বলি। আমি তখন সবে 3টি কি 4টি গল্প লিখেছি বড় পত্রিকায়, শুরুটা বড় পত্রিকাতেই ছিল। তো তখন আনন্দবাজার রবিবাসরীর পাতাটা দেখতেন শ্রদ্ধেয় রঙ্গন চক্রবর্তী, তিনি আমাকে ফোন করলেন। তখন এত স্মার্টফোন টাটফোন ওঠেনি, এমনি ফোনই করলেন অফিসের ফোন থেকে, যে তার আগে একবার করেছিলেন, তখন বলেছিলেন যাই লিখুন একবার আমাকে দেখিয়ে নিয়ে তারপর অন্য জায়গায় ছাপতে দেবেন। এদিন ফোন করে বললেন আসুন একদিন একটু আলাপ টালাপ করি। তো তখন আনন্দবাজারের অফিসে ওই 6 নম্বর প্রফুল্ল সরকার স্ট্রিটে ঢোকাটা এত
কঠিন ব্যাপার ছিল না। একদিন গেলাম অফিসের পরে, তা কথাবার্তা হতে হতে জানলাম যে তিনিও ইংরেজির ছাত্র ছিলেন আমার মতোই। বেশ কথাবার্তা এগোচ্ছে, কি বই টই পড়ো? তো আমি দু একটা সত্যি করেই যে বইগুলো পড়তাম বিদেশি একটু ভারী বই, সেগুলোর নাম করেছিলাম। তো তখন উনি হঠাৎ বললেন যে ও আচ্ছা, এই জন্যে গল্পে এত তৎসম শব্দ ব্যবহার করো, এত ভারী ভারী শব্দ ব্যবহার করো। তা আমি কম বয়স তো একটু বিচলিত হয়ে পড়লাম। আমি বললাম, শুনুন রঙ্গনদা, একটা কথা বলি, যে ওই শব্দগুলো ব্যবহার করব বলে আমি গল্প লিখি, আপনি ওই শব্দগুলোতে কখনো হাত দেবেন না। এবং বিশ্বাস করুন, তারপরে আরও বহু গল্প ওই পাতায় লিখেছি, একটি শব্দ কোনো দিন উনি কাটেননি। উনি বুঝতে পেরেছিলেন এই ছেলেটা যেটা বলল সেটা খুব অন্তর থেকে বলল। এবং এখনও অবধি একটা গল্প লেখার মধ্যে আমি প্লটকে ভীষণ গৌণ মনে করি। প্লটের জন্য আমি, গল্প শোনানোর জন্য আমি আজ অবধি একটিও গল্প লিখিনি। আমি শিল্প তৈরির জন্য লিখেছি, এবং তার জন্যে আমি কিন্তু নির্বিচারে অনেক সময় কবিতার মতো কোনো শব্দ বা বাক্য যদি আমার মাথায় এসে থাকে, আমি সেটা গল্পের মধ্যে ব্যবহার করেছি। ইদানিং একটু কম করি, আগে আরও বেশি করেছি। এটা আমার দ্বিতীয় দুর্বলতা, যদি দুর্বলতা বলে এটাকে মনে হয়, যে আমি ছোট গল্প যেখানে অত্যন্ত স্ট্রিমলাইন্ড হওয়ার কথা, তার প্রতিটি বাক্য যেখানে উপযোগী হবার কথা, আমি এই থাম্ব রুলটাকে আমি গল্প লিখবার সময় কখনো মানিনি। আমি অনেক সময় শব্দের জন্যই গল্প লিখেছি। আর একটা কথা যেটা বলে আমি শেষ করব, সেটা হচ্ছে যে আমরা যখন ইংরেজি সাহিত্য পড়তাম তখন কিটসের কবিতার বিষয় বিশেষ করে আমাদের নেগেটিভ ক্যাপাবিলিটি বলে একটা জিনিস আমাদের শিখতে হয়েছিল। নেগেটিভ ক্যাপাবিলিটি কি? যেখানে আপনার দুর্বলতা আপনার সবলতা হয়ে উঠতে পারে। একটু আগে আমার অগ্রজ সাহিত্যিকরা এখানে এই কথাটাই বলে গেছেন, যে সেটা হচ্ছে যে ফোটে, অভিজিৎ তরফদার মহাশয় শব্দটা ব্যবহার করে গেছেন। ফোটে হচ্ছে আপনার জোরের জায়গা। একজন গল্পকারকে কিন্তু বুদ্ধি দিয়ে লিখতে হয়। কবিতা একটি সৃষ্টি, কবি তার মনে যে কবিতা আসে তাই লিখে ফেলেন। গল্প একটা নির্মাণ। গল্পকারকে শুধু আবেগী হলে হয় না, গল্পকারকে বুদ্ধিমান হতে হয়। কাজেই যে কোনো গল্পকারের মতোই আমিও আমার ফোটেটুকু জানি, আমার জোরের জায়গা কোনটা সেটা জানি। আমি গল্পের পর গল্পে আমি সেই একই তাস খেলে যাচ্ছি। যেদিন বুঝতে পারবো পাঠকের কাছ থেকে, যদিও স্বপ্নময়দা বললেন যে পাঠক বড় আজকাল কমেন্ট দিতে কুণ্ঠ হয়ে উঠেছে, তবু আমার সমস্ত অনুরাগী পাঠককেই আমার বলা থাকে যে যেদিন বুঝতে পারবে যে একঘেয়ে লাগছে, আমি নিজেকে পুনরাবৃত্ত করছি, সেদিন আমাকে বলবে, আমি কলমে খাপ পরিয়ে বিদায় নেব। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। যে দিকটা আমরা পেলাম সৈকতার কথায়, যে একজন লেখক তো তার যে পরিপার্শ্ব সেখান থেকে লেখার রসদটা খুঁজে বার করেন। এবার তিনি যদি শহরের মানুষ হন, যদি সেই অর্থে তথাকথিত প্রান্তিক মানুষ বা অর্থনৈতিকভাবে সামাজিকভাবে প্রান্তিক মানুষ, গ্রামীণ মানুষের সংস্পর্শে তিনি না আসেন, এবং তারপরও সেটা নিয়ে তিনি লিখতে চেষ্টা করেন যে না, আমাকে সব দিক দিয়ে লিখতে হবে, সমস্ত বিষয়কেই গল্পে তুলে ধরতে হবে, তাহলে সেটা বোধহয় আর তার শক্তি থাকে না, সেটাই দুর্বলতা হয়ে যায়। নিজের সীমাবদ্ধতা, নিজের জায়গাটা বুঝে তার যে জায়গাটায় দখল আছে সেই জায়গা ধরে এগিয়ে চলাই বোধহয় লেখকের পক্ষে সবথেকে সমীচীন। এবং আরও একটা দিক যেটা উঠে এলো, যে একজন লেখক তার লেখাতে তিনি অপেক্ষা করেন যে উল্টো দিক থেকে যে প্রতিক্রিয়া আসছে, সেই প্রতিক্রিয়াটা কী আসছে না আসছে, এবং যদি কখনো তার মনে হয় যে তিনি নিজেকে পুনরাবৃত্ত করছেন, তো সেটা একটা খুব বড় দুর্বলতা তার জন্য তৈরি হবে, এবং তখন তিনি কলম সরিয়ে রাখবেন।